মামলায় ৪৮ বছরের কারাদণ্ড কাঁধে নিয়ে বহাল তবিয়তে ঘুরছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল। এখনো ঝুলছে ১৪টি মামলা। অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে ৯ সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি, ৯০ দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ ৫০-এ, জায়গা পেলেন আরও ২ বাংলাদেশি। এবং ময়মনসিংহে প্লাবিত নতুন নতুন গ্রাম, শেরপুরে পানি কমে আসা স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, জামালপুরের শহররক্ষা বাঁধে ভাঙন। তেল আবিবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। লেবানন সীমান্তে নিহত ২ ইসরায়েলি সেনা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের পৃথক ৩ মামলায় ৪৮ বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। মামলার নথি গায়েব ও শুনানি পেছানোর কৌশলে পার করেছেন ১৬ বছর। সাজা ঘোষণার ৩টি সহ তার বিরুদ্ধে মোট রয়েছে ১৪টি মামলা। এর মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের ৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় ১১টি। আইনজীবীরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে পার পেলেও পালিয়ে বেড়ানোর সুযোগ নেই। সাদাত নিষাদের ধারাবাহিক প্রতিবেদন আজ দেখুন তৃতীয় পর্ব। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ব্যাপক সমালোচিত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় ছিলেন ২য় স্থানে। ওবায়দুল করিমের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে মতিঝিল থানায় মামলা করে দুদক। বিচার কাজ শেষে একই বছরের ২৭ ডিসেম্বর এক রায়ে ওবায়দুল করিমের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এই রায় বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে আবেদন করলেও দুদকের আপিলে ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রায় ১ বছর পর ২০১০ সালের ৯ ডিসেম্বর নথিপত্র পৌঁছায় নিম্ন আদালতের বিচারিক আদালতে। আরেক মামলায় ১৩ বছর সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত ৯। সেবারও ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ৬০টি চেকের মাধ্যমে বিদেশে ২ কোটি টাকা পাচারের অভিযোগে ২০০৭ সালের ১০ অক্টোবর গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এই মামলার বিচার কাজ শেষে ২০০৮ সালের ১৩ আগস্ট বিশেষ আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড হয়। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় ৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি ১১টি মামলা হয় তেজগাঁও থানায়। ওবায়দুল করিম ওই ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে ভুয়া হিসেব খুলে বংশাল, নবাবপুর, মিরপুর, কারওয়ানবাজার সহ রাজধানীর কয়েকটি শাখা থেকে এ টাকা আত্মসাৎ করেন। এসব রায়ে মোট ৪৮ বছরের সাজা মাথায় নিয়েও শেখ হাসিনার আশীর্বাদে আদালত পাড়ায় কিছু অসাধু লোকজনের মাধ্যমে বিচারিক আদালত থেকে গায়েব করে দেয় মামলার নথিপত্র। কোনো আসামিকে যদি রিট করতে হয় বা চ্যালেঞ্জ করতে হয় তাহলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং যাবজ্জীবন রায় হলে অবশ্যই জেলে যেতে হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। অ্যাপিলেট আদালত সেটা দেখবেন যে মানে কি হবে না হবে, কিন্তু যেহেতু তিনি অ্যাপিল করেন নাই, আমরা জেনেছি তিনি অ্যাপিল না করে রিট করেছেন, রিটও এটা খারিজ হয়ে গিয়েছে। তো সুতরাং অ্যাপিল না করেন তো সুতরাং তার একটাই অপশন, সেটা সাজা খাটতে হবে। স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে চললেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাইরে থাকার সুযোগ নেই বলে জানান এই আইনজীবী। কোর্টের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছে ওদেরকে প্রভাবিত করে, ওদেরকে প্রেশারাইজ করে বা ওদেরকে ঘুষ দিয়ে, সোজা কথা আমরা যদি বলি, এই ফাইলটা ওদের তিনি সরিয়ে রেখেছেন। তো এটা আমার মনে হয় না এই ফাইলটা খুঁজে পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সুবিধাভোগী হওয়ায় ওবায়দুল করিম সাজাপ্রাপ্ত হয়েও মামলার নথি গায়েব করেছে বলে জানান আইনজীবীরা। গত ১৫ বছর সেটা ছিল না আওয়ামী লীগ বা শেখ হাসিনার সমর্থন পুষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ আমরা দেখিনি। আইনের বেড়াজাল থেকে দেশের এসব লুটপাটকারীরা যেন কোনোভাবেই বের হতে না পারে, এমন প্রত্যাশা এই আইনজীবীর। সাদাত নিষাদ, দেশ টিভি, ঢাকা।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রস্তুত করতে এ কমিশন গঠন করা হলো। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, আর শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে থাকছেন মাহফুজ আলম। কমিটি আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। এ তালিকায় ডক্টর ইউনূস ছাড়াও রয়েছেন আরও 2 জন বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী ডক্টর রাজিয়া সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুরমিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন। এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুরমির শাস্তি দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে মানববন্ধন করে তারা। অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট করেন উর্মি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে যেভাবে ইসলাম চর্চার সুযোগ পাচ্ছে, অতীতে তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। সোমবার সন্ধ্যায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেবিদ্যাস সোসাইটি ঢাকার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে নেতৃত্বের উপযোগী হিসেবে প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া অনেকের লাশ গুম করা হয়েছে, অনেকের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতালের মর্গে এখনও অনেক মানুষ তাদের স্বজনকে লাশ খুঁজে বেড়াচ্ছেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ও ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন লন্ডনের ইনচার্জ ব্যারিস্টার আবু বক্কর মোল্লাকে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এখনো অনেক মানুষ, অনেক বাপ তার ছেলের লাশের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আহাজারি করছেন। অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে আহাজারি করছেন, কিন্তু ওনারা লাশ কোনোদিন আর পাবেন না। তার লাশ গণকবর দেওয়া হয়েছে, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সুতরাং এই লাশ আর কোনোদিন পাওয়া যাবে না, সংখ্যা হয়তো বাড়তেই থাকবে। বানের পানিতে ডুবছে ময়মনসিংহ, পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রান্নাবান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি। বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজার ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া কাদ্দি করতাই না, রুগী গড়, এই যে পানি লাগে আনি করতাই না। 2 দিন ধরে আমরা বাড়ি ঘরে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না। সবকিছু তলে এসে গরু বাছুর লিয়ে রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে।
এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনো পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি তথ্য রাজনৈতিক, তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিতে বিবিএস এর জন্য স্থায়ী নীতিমালা করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনিক সভা পরবর্তী ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সভায় প্রায় 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনিক। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনিক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা বসে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনুস। এদিন 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এ সময় সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, হাটিকামরুল থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প সহ অনুমোদন দেওয়া হয় কক্সবাজারের মাতারবাড়িতে পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প। প্রকল্প ব্যয়ে সরকারি তহবিল থেকে 7,746 কোটি 66 লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে 16,012 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে 653 কোটি 95 লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সভা শেষে এসব প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, এসব তথ্যের স্বচ্ছতায় পরিসংখ্যান বিভাগে করা হবে নতুন নীতিমালা। আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাশ হতে হবে। বিবিএস এর সক্ষমতা তো একদম খুব ভালো নয়। সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে। সোমবার একনেক বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়া আরও 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপ সাজাতে ব্যস্ত সবাই। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। কবির, পূজার প্রস্তুতি কেমন দেখছেন? কুমিল্লার কোথায় সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা পালিত হবে? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি ডানা, আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যতগুলো পূজা মণ্ডপ রয়েছে প্রতিটাতে আসলে 7 জন করে আনসার সদস্যরা রয়েছে। বিশেষ করে কুমিল্লা 5,000 মতো আনসার সদস্য কাজ করছে। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার যে প্রস্তুতির বিষয়ে যদি কথা বলতে চাই, কুমিল্লাতে মহানগর পূজা মণ্ডপ কমিটির যে দপ্তর সম্পাদক রয়েছে পিঙ্কু দাস, আসলে উনি আমাদেরকে জানাবেন বিস্তারিত। আসলে আপনার কি ধরনের প্রস্তুতি, কোনো শঙ্কিত আছেন কিনা আপনার পূজা নিয়ে? আমরা যে কুমিল্লার যে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো এবারের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের শারদীয় দুর্গা উৎসবটাকে শান্তিপূর্ণভাবে যাতে উদযাপন করতে পারি, সকল দলগুলা আমাদের সহযোগিতা করছে। আমরা
সরকারের কাছে দাবি ছিল যে আমাদের আনসার বাহিনী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে এবারে আনসার এবং পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। আমরা চাই শান্তিপূর্ণভাবেই আমাদের এইবার দুর্গাপূজাটা সম্পন্ন হবে। যেটা বলছিলেন আমি একটু জানিয়ে রাখি, কুমিল্লা যে সীমান্ত রয়েছে, সীমান্তে প্রায় 122টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিজিবি আমাদেরকে জানিয়েছে তাদের 182 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সেদিক থেকে কুমিল্লার যে শহর কেন্দ্রিক যে পূজা মণ্ডপ রয়েছে সেগুলোতে আনসার, পুলিশ, বিজিবি সকলের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে যারা এখানে স্থানীয় নেতা রয়েছে, বিএনপি রয়েছে এবং জামাত ইসলাম, তারা সমন্বয়ে আসলে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা সারাক্ষণ নিরাপত্তায় তারা থাকবে। আর কেউ জানে কি কুমিল্লা যেহেতু আমরা জানেন দুর্গাপূজা নিয়ে কুমিল্লার এই নানুদিঘিবার একটা ঘটনা ঘটেছিল, সেই দিক থেকে কুমিল্লার সবসময় আসলে পূজা যাতে সুন্দর করতে পারে, যাতে সংখ্যাহীনভাবে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা করতে পারে। আসলে দলমত নির্বিশেষে সকলে আসলে এই পূজা আসলে তারা উদযাপন করে থাকে। আমরা যারা হিন্দু মুসলিম কোনো বিষয় সম্প্রীতির বাংলাদেশে সকলে একসাথে সমন্বয় করে আসলে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেদিক থেকে বলি কুমিল্লা এবার সুন্দর পূজা উপহার হবে, সেইটা প্রত্যাশা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। ভারত থেকে সীমান্ত পার হয়ে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। হাত বাড়ালেই মিলছে মাদক ছয়লাভ অলিতে গলিতে। মাঝে মাঝে দু একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই ধরে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে যুব সমাজ। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুরে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক, যা ছড়িয়ে পড়ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলাগুলোতে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে দু একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবাই ধ্বংসের মুখে এ অঞ্চলের যুব সমাজ। আমার মতন একটা লোককে দিয়ে দিল যে জিনিসটা যে 200 পানি 200 তোমাকে 20,000 কি 40,000 খরচ দেবো। দেখা যাচ্ছে আমি দেখলাম আমি নিয়ে একটা গাড়ি পাঠানো 10,000 টাকা দিই, পাঠিয়ে দিল, দেখা যাচ্ছে 30,000 টাকা আমার লাভ থেকে গেল। এরকম ধরনের কত লোক আছে, এরকম সিস্টেমে পাচার হয়। যদি সিস্টেম হয় না হলে কোনোদিন আছে দেখা যাচ্ছে দেশেও জানতে পারে না, বিডারও জানতে পারে না, চুরি করেও কাজ করে, এরকম লোক আছে। যুব সমাজটা এত পরিমাণ নষ্ট দিকে আগে যাচ্ছে, আগে যে নিয়ন্ত্রণ ছিল মাদকের সেটা এখন নেই। ধরেন নেশা করি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি চাই যে ভারত থেকে যাতে এই ফেন্সিডাল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে। বিশিষ্ট জনেরা বলছেন এই মাদকের হাত থেকে যুব সমাজ রক্ষায় দ্রুতই বাড়াতে হবে প্রশাসনের তৎপরতা। জনসাধারণের মধ্যেও সৃষ্টি করতে হবে সচেতনতা। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে, গাংনীর, বিশেষ করে সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা মনে করি এটি এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। প্রশাসন সর্বস্তরেই আমাদের আবেদন থাকবে, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে, যুব সম্প্রসারের স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার। এদিকে বিগত কয়েক মাস প্রশাসনের তৎপরতা কমে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নিয়মিত শুরু করেছেন অভিযানও। গত 3 মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে একটু মাদক উদ্ধার স্থিমিত হয়ে গেলেও বর্তমানে আমরা সম্পূর্ণ তৎপর আছি এবং আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, দ্রুতই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা এলাকার পদ্মা নদীর 5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন 2 শতাধিক বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। প্রতিনিয়ত ভাঙছে পদ্মার পার, বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল, কলেজ। ভাঙনের মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা উপকূলের 5 কিলোমিটার জুড়ে।
অনেকেই ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে বাড়িঘর, অনেকেই সহায় সম্বল হারিয়ে থাকছেন ভাড়া বাসায়। আমার বাড়ি ভাঙা হয়ে গেছে 5 বার এ পর্যন্ত। এখন বাড়ি চলে গেছি, ধরেন যে বগলাউড়ির বাজারের কাছে বাড়ি করেছি। আবার ফের বাড়ি ঘরও ভেঙে গেছে, কেউ ঠিকার মাটিতে আছে, কেউ বা 2-1 কাঠা করতে পারবে বা খাইতে ঠিক মতন পাচ্ছে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা বহু প্রতিষ্ঠান এই বন্যার ভাঙনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। কোনটা গরু, কোনটা বকরি, কোনটা মানুষ, কোনটা খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত এই অসহায় মানুষের পিছনে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়ায়নি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা পাননি বলে জানান নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী ভাঙনে গোটা ইউনিয়নই নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা তার। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করে ফসলি জমি সহ ঘরবাড়ি রক্ষার। পূর্বেও কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছিলাম বা স্থানীয় যে ইউনোসারকেও বলেছিলাম, যদি অন্তত এই বালুটা সরিয়ে দেওয়া যায় জানা আছে, তাহলে হয়তো পানির গতিটা যদি মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে হয়তো আমরা রক্ষা পেতাম। আবার নতুন ভাঙন শুরু হলো তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায়, তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন, কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পায়নি। তো এদিকে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে, সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব। 2018 সাল থেকে এই দুই ইউনিয়নে নদী ভাঙলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে লেবানন ইসরায়েলের স্থল অভিযান এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে। বিস্তারিত থাকছে রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে গেল বছর 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস, যার পাল্টা জবাবে টানা 1 বছর ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে বর্বর বাহিনী। যে যুদ্ধ ছড়িয়ে পড়ে লেবানন, সিরিয়াতেও পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজায় হামলা শুরুর 1 বছরের মাথায় সোমবার ইসরায়েলের কয়েকটি বড় শহরে হামলা চালায় হামাস ও হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে। হাইফার দক্ষিণে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর তিবিরিয়াসেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তিবিরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। জালাল আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও শাহজাহান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া উত্তর ইসরায়েলের কার্মিয়েল শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন সামান্য আহত হয়। লেবানন সীমান্তে মর্টার হামলায় নিহত হয়েছে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা। এছাড়া আহত হয়েছেন আরও 1 জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। একই সময়ে হিজবুল্লাহ গোষ্ঠীকে দমন করতে লেবাননে আরও সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, লেবাননে এখন পর্যন্ত সীমিতভাবে অব্যাহত রয়েছে ইসরায়েলের স্থল অভিযান।
ওয়াশিংটনের প্রত্যাশা, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে এমনভাবে টার্গেট করবে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করবে না এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দিবে বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের সমর্থন করছি, তবে অবশ্যই আমরা আশা করি তারা হিজবুল্লাহকে এমনভাবে লক্ষ্যবস্তু করবে যা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলে এবং বেসামরিক হতাহতের ঘটনা কমিয়ে দেয়। চলমান পরিস্থিতির মধ্যে স্থানীয় সময় সোমবার সিরিয়া লেবানন সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। যুদ্ধের ফলে প্রায় 2,20,000 বাসিন্দা সিরিয়া সংলগ্ন লেবানন সীমান্ত অতিক্রম করেছে বলে জানান তিনি। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে খেলার খবর। টি-20 থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জানা গেছে মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন 38 বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার। সেক্ষেত্রে 12 অক্টোবর হায়দ্রাবাদে মাহমুদুল্লাহ খেলবেন ক্যারিয়ারের শেষ টি-20। বিস্তারিত জানাচ্ছেন তৌসিফুল হাসান। সাইলেন্ট কিলার, ম্যাচ ফিনিশার বা দলের মিডল অর্ডারের দেয়াল, সব উপমাই যেন এই টাইগার অলরাউন্ডারের নামেই অর্পিত। এবার সেই মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটকে জানাতে চান বিদায়। ভারত সিরিজ দিয়েই ইতি টানতে চান দীর্ঘ 17 বছরের টি-20 ক্যারিয়ারের। সাকিব আল হাসানের পর এবার আরও এক পাণ্ডবকে দেখা যাবে না ক্রিকেটের এই সংস্করণে। ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি-20 সিরিজ। সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলতে যাচ্ছেন 12 অক্টোবর হায়দ্রাবাদে। তার আগে মঙ্গলবার দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20তেও। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে 2021 সালের আরব আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন 16টি টি-20 ম্যাচে, হার 26টিতে। দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেবেন 39 ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে জানা গেছে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর আগেই নেওয়া। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলায় 48 বছরের কারাদণ্ড কাঁধে নিয়ে বহাল তবিয়তে ঘুরছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল। এখনো চলছে 14টি মামলা। অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি, 90 দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন শীর্ষ 50-এ, জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। ময়মনসিংহে প্লাবিত নতুন গ্রাম, শেরপুরে পানি কমে আসা স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, জামালপুরের শহর রক্ষা বাঁধে ভাঙন। এবং তেল আবিবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ, লেবাননের সীমান্তে নিহত 2 ইসরায়েলি সেনা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।